শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণ নির্দেশ ট্রাইব্যুনালের। অর্থনীতিতে প্রভাব ফেলবে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, বলছেন বিশ্লেষকরা। বিকল্প উৎসে ব্যয় বাড়বে আমদানির। মামলায় নাম থাকলেই গণগ্রেফতার নয়, জানালেন আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। হেট স্পিচ সেটি বন্ধের জন্য এবং সেটি রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে তা সহসাই দূর করা না গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতির পরিমাণ বেশি হবে। অন্যদিকে বিভিন্ন পণ্য আমদানির জন্য বাংলাদেশ বিকল্প উৎস পেলেও ব্যয় বেড়ে যাবে। সঞ্জয় অধিকারীর রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতি বছর ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয় প্রায় $12 বিলিয়ন, আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে $2 বিলিয়ন পণ্য। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইসকন ইস্যুতে দুই দেশের সম্পর্কে শুরু হয় টানাপোড়েনের, যার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। এরই মধ্যে দুই দেশের স্থল বন্দরে ছুটি ঘোষণা করা হয় কয়েক দফায়। প্রায় স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানির কাজ। বর্তমানে আমরা যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা দেখতে পাই, এই জিনিসগুলোকে আমরা যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মিটিগেট না করতে পারি তাহলে কিন্তু দুটো দেশের জন্যেই আমাদের ইকোনমিক কনসিকুয়েন্সেস কিন্তু ভয়াবহ হতে পারে। বিশ্লেষকেরা বলছেন এ ঘটনায় দুই দেশই পড়ছে ক্ষতির মুখে, তবে লোকসানের পাল্লা ভারী হবে ভারতেরই। এই টানাপোড়েন কাটিয়ে ওঠা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে হবে। বাণিজ্যিক যে সম্পর্ক সেটা নিশ্চয়ই কূটনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরেও বাণিজ্যিক সম্পর্কে একটা নিজের ধারাবাহিকতা আছে এবং সেটা ভারত নিশ্চয়ই তাদের নিজস্ব বিবেচনায় দেখবে, বিবেচনা করে যে কে বেশি ক্ষতিগ্রস্ত। আঞ্চলিক সহাবস্থান বজায় রাখতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা জরুরি। যদি এরকম অবস্থা তৈরি হয়, এই জন্য কিন্তু আমাদেরকে খানিকটা প্রস্তুতি হয়তো নিতে হতে পারে। এই জন্য আমরা বলতে পারি অনেক সময় আমরা যদি মার্কেট ডাইভার্সিফাই করতে পারি। এক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক দলগুলো উস্কানিমূলক বক্তব্য দিলেও উভয় সরকার বিষয়টি মীমাংসায় আন্তরিক হবে বলে মনে করছেন তারা। কেন্দ্রীয় সরকার কিন্তু খুব বেশি উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেনি। কেন্দ্রীয় সরকার বিপরীতে বলেছে রাষ্ট্রদূতের মাধ্যমে যে আমরা সম্পর্ক ভালো বজায় রাখতে চাই। সঞ্জয় অধিকারী, 21শে টেলিভিশন, ঢাকা। ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তবে তাদের উদ্দেশ্য সফল হবে না, কারণ ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। ভারতীয় মিডিয়া
অপপ্রচার চালাচ্ছে। এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরব থেকে গ্রেফতার। আবারও আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11:15টার দিকে ভৈরব থানা পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। চন্দন দাস চট্টগ্রাম নগরীর বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তিনি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১ নম্বর আসামি। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পতাকা অবমাননা মামলায় কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার সমর্থকদের বিক্ষোভের পর চট্টগ্রামের আদালত এলাকায় আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ২৯ নভেম্বর সাইফুলের বাবা চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাইলে লোড আমাকে ধাক্কা মারে বা এক ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষার্থীরা বলছেন ক্লাসরুম সংকট সহ নানা কারণে ভবন নির্মাণ জরুরি। আর বিপক্ষে থাকা শিক্ষার্থীদের ভাষ্য, ভারতীয় অর্থায়নে নির্মাণ শুরু হওয়া এই ভবন প্রাণ প্রকৃতি ধ্বংস করবে। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে, বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। গেল জুনে বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। যে স্থানে এই ভবন নির্মাণ হচ্ছে সেটি অতিথি পাখির অভয়াশ্রমের পাশে। এতে করে বাদ সাধেন একদল শিক্ষার্থী। তবে বাধা উপেক্ষা করেই অন্তত ১৫০টি গাছ কেটে শুরু হয় নির্মাণ কাজ। জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর চারুকলা ভবন নির্মাণ কাজ ফের বন্ধ। শিক্ষার্থীরা গেল ৩১শে অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে ভবনের নির্মাণ কাজের স্থগিতের দাবি জানান। ৩ নভেম্বর প্রশাসনিক সভায় সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক ও ক্লাসরুম সংকটের কারণে এই ভবনটি নির্মাণ জরুরি। ক্লাসরুমের সংকট থেকেই আমাদের ৪৯তম ভাই আপুদের যারা আছে ৪৯তম আবর্তনের, তারা পরীক্ষা দিতে পারছে না। কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে খুব বড়সড় ইন্ধন দিচ্ছে বলেই তারা চারুকলা বিভাগ কিংবা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক রাজধানীর মতো এমন একটা প্রাণ কেন্দ্রে চারুকলার বিরুদ্ধে তারা হচ্ছে যে আচরণটা করছে। ৯টা ব্যাচের প্রতিটা ব্যাচের জন্য পর্যাপ্ত রুম আমাদের এখানে নাই, যে কারণে বাধ্য হয়ে আমাদের ক্লাসরুমের বাইরে ক্লাস করা লাগে। অতিথি পাখির অভয়ারণ্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় অন্যখানে এই ভবন নির্মাণের দাবি আন্দোলনকারীদের। এই জায়গাটা অনেক বেশি ইকোলজিক্যাল রিচ, বায়োডাইভার্সিটি রিচ জায়গা ছিল। এর পাশেই আছে একটা অতিথি পাখির অভয়ারণ্য। বিগত রেজিমে যখন চারুকলা ভবনের কাজটা শুরু হয়, সেটা অনেক ধরনের অনিয়মের মধ্য দিয়ে চারুকলা ভবনের কাজ শুরু হয়। প্রাণ প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এ ধরনের অপরিকল্পিত বিল্ডিং নির্মাণ হোক, সেটা আমরা চাই না। প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য। প্রজেক্ট বিষয়ক স্থান নির্ধারণ বিষয়ে যে মতভিন্নতা আছে সেটি আসলে স্থির করবার জন্য একটি কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। ৩ সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট পাবো এবং আমি বিশ্বাস করি ক্লাসরুম, একাডেমিক ভবন সহ ক্যাম্পাসে যে কোনো উন্নয়ন কাজের জন্য মহাপরিকল্পনার তাগিদ দেন সংশ্লিষ্টরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শুধু মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশ আগের মতো মরণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে। পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে নিযুক্ত আইজিপি এসব কথা জানান। এছাড়া নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পূর্ণ সক্ষমতা বর্তমান পুলিশের আছে বলে দাবি করেন তিনি। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশে ভ্রমণে সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তাদের ওয়েবসাইটে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম নিয়ে শঙ্কা জানানো হয়, তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি। সদর দপ্তরের আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেয়া হবে না। রাজনৈতিকভাবে পুলিশকে আর আমাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়াতেও আমরা এই কাজটা চলমান আছে। জুলাই আগস্টে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা করার সময় এসেছে। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই পুলিশের কাছে। তবে যারা গুলি চালিয়েছে আর যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তাদের কেউই দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন আইজিপি। মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজি জানান, কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব মামলা তদন্তে 8টি টিম গঠন করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দুপুরের সংবাদের সময় হলো আরও একটা বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অ্যামনেস্টির রিপোর্ট। আমন্ত্রণ আরও একবার দুপুরের 21 সংবাদে। রাজনৈতিক অস্থিরতার ধকল সামলে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি খাত। সদ্য বিদায়ী নভেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় পণ্য রপ্তানি বেড়েছে 15.63%। গত বছরের নভেম্বরে রপ্তানি আয় হয় $356 কোটি 29 লাখ। চলতি বছরের একই মাসে হয়েছে $411 কোটি 97 লাখ। এদিকে রপ্তানি বেশি বেড়েছে তৈরি পোশাক খাতে। নভেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে 16.25%। এ সময়ে $330 কোটি 62 লাখ পোশাক রপ্তানি হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রপ্তানি আয়ের প্রায় 81% এসেছে তৈরি পোশাক খাত থেকে। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশ ট্রাইব্যুনালের। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, দুই দেশের বাণিজ্যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা। বিকল্প উৎসে আমদানি ব্যয় বাড়বে। মামলায় নাম থাকলেই গ্রেফতার নয় জানালেন আইজিপি। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।